এটা তো ঠিক করে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 25 বছরের কোশ্চেনগুলো প্রতিনিয়ত সলভ করা হবে। তো তোমরা আগে একটা বিষয় কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্টে কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা। ক্লাস এখনই শুরু হয়ে যাবে, তোমরা কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা কমেন্টে দ্রুত। আর বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে ক্লাসটি শেয়ার করো। আশা করি সবারই উপকার হবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমাদের আজকে আলোচ্য টপিকস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চিন ব্যাংক নিয়ে। সেটা হচ্ছে 2001 এবং 2000 সালের যে হিসাব বিজ্ঞান প্রশ্নটি ছিল সেই সালের কোশ্চিন সলভ নিয়ে আলোচনা করা হবে, কোশ্চিন নিয়ে আলোচনা করা হবে মূলত। একটু ক্লিয়ার করো যে সাউন্ড ক্লিয়ার কিনা, এই ব্যাপারটা নিশ্চিত করো। আর বোর্ড ভালোভাবে দেখা যায় কিনা এই ব্যাপারটা একটু, এই বিষয়ে একটু কমেন্ট করো, জানাই দাও। তাহলে আস্তে আস্তে আসলে বিষয়গুলো ডেভেলপ করা যাবে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। তোমরা এর পরের ক্লাসগুলো করার সময় যেটা করবে সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংকটা সামনে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো ঢাকা ইউনিভার্সিটি 2001 এবং 2 সালের একটি প্রশ্ন ছিল অ্যাসেটের পরিমাণ, অর্থাৎ সম্পদের পরিমাণ বলা ছিল যে বছরের শুরুতে বা বিগিনিং। এখানে অ্যাসেট দেয়া ছিল হচ্ছে 1,50,000 টাকা, অর্থাৎ এখানে দেয়া ছিল প্রারম্ভিক সম্পত্তি 1,50,000 টাকা এবং প্রারম্ভিক লায়াবিলিটি দেয়া ছিল হচ্ছে 60,000 টাকা। এরপরে বলছে বছরের শেষে অর্থাৎ সমাপনী সম্পদের পরিমাণ হচ্ছে 2,40,000 টাকা এবং দায়ের পরিমাণ হচ্ছে 92,000 টাকা। এখন আমাদেরকে যেটা করতে হবে, লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে। বলছে যে অতিরিক্ত বিনিয়োগ করেন নাই, কিন্তু মাসিক 3,500 টাকা ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন করেছেন। এখানে বলা আছে যে উত্তোলনের পরিমাণ মাসিক 3,500 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এই প্রশ্নটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এতক্ষণেই যে এই প্রশ্নটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের। একতরফা দাখিলা পদ্ধতি থেকে এই প্রশ্নটি আসছে এবং প্রায় প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। লক্ষ্য করো, এখানে দেখো যে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় দেয়া আছে। আমরা কি জানি যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণ যদি বাদ দেওয়া হয় তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যাবে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্রারম্ভিক সম্পদ থেকে 1,50,000 থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে দিবে, তাহলে আমাদের বের হবে প্রারম্ভিক মূলধন, এটা বের হবে হচ্ছে 90,000 টাকা। এরপরের যেটা কাজ সেটা হচ্ছে সমাপনী সম্পদ এবং দায়ের পরিমাণ দেয়া আছে। সমাপনী সম্পদ 2,40,000, দায় বাদ যাবে 92,000, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ
1,48,000 টাকা আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এবং সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধন। এবং এখানে দেখো উত্তোলনের পরিমাণ কিন্তু বলা আছে যে মাসিক উত্তোলনের পরিমাণ। তাহলে মাসিক উত্তোলন 3,500 টাকা, আমাদের এটাকে 12 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে বছরে উত্তোলনের পরিমাণ পাওয়া যাবে 3,500 গুণন হচ্ছে 12। তাহলে এইটা 42,000 টাকা হবে। এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমাদের সূত্র হচ্ছে যে একতরফা দাখিলা পদ্ধতির প্রারম্ভিক মূলধন বসে হচ্ছে ডেবিট দিকে, সমাপনী মূলধন বসবে হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে প্রারম্ভিক মূলধন ডেবিট, সমাপনী মূলধন হচ্ছে ক্রেডিট, এবং উত্তোলন বসবে হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে যদি ব্যালেন্সটা এই জায়গায় আসে আমরা সেটাকে বলবো নেট প্রফিট বা নেট মুনাফা, আর যদি এই দিকে আসে আমরা তাকে বলবো হচ্ছে নেট লস। আর যদি অতিরিক্ত মূলধনের পরিমাণ দেয়া থাকে তখন অতিরিক্ত মূলধন বাম দিকে বসবে। যদিও আমরা অঙ্ক করার সময় সাধারণত সূত্র দিয়ে করি, আর এত সূত্র প্রয়োগ করা এডমিশন টেস্টের সময় আসলে টাফ। যত টেকনিক্যালি এবং যত দ্রুত করা যায় তোমাদের জন্য তত ভালো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করে নেওয়া, এবং আমরা একটা সূত্র জানি যে সমাপনী মূলধন সমান প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ বাদ হচ্ছে উত্তোলন। তো এখানে যদি আমরা সব মান বসাই সেখান থেকে আমরা নেট লাভের মানটা বের করতে পারবো। তো আমরা আসলে শর্টকাট ওয়েতে আগাবো, সূত্র প্রয়োগ করতে যাব না। জাস্ট চিন্তা করব বাম দিকে একটা ডান দিকে একটা, প্রারম্ভিক মূলধনটা বসবে বাম দিকে, সমাপনী মূলধনটা আমরা বসাবো হচ্ছে ডান দিকে, এরপরে উত্তোলনটা বসাবো হচ্ছে ডান দিকে। তাহলে যদি এখানে অতিরিক্ত মূলধন থাকে আমরা বসাবো হচ্ছে বাম দিকে। এটা যোগ করলে হচ্ছে আমাদের 10,009 1,90,000। তাহলে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব দুই পাশে সমান হওয়ার কথা, কিন্তু একটু লক্ষ্য করো যে একদিকে আছে হচ্ছে 1,90,000 টাকা, কিন্তু আরেক দিকে আছে 90,000 টাকা। এই দিকের ব্যালেন্সটা যেন কি বলবো আমরা, একটু আগে দেখো লক্ষ্য করো আমি বলেছি যে এই দিকে যদি ব্যালেন্স আসে অর্থাৎ বাম দিকে ব্যালেন্স আসে, দ্যাট মিনস যদি ক্রেডিট ব্যালেন্স হয় সেটাকে আমরা বলবো নেট প্রফিট। আর যদি ডেবিট ব্যালেন্স হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে নেট লস। তো আমাদের দেখো এখানে ক্রেডিট দিকের যোগফলটা বেশি, সুতরাং ক্রেডিট ব্যালেন্স বের হবে, ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে বের হবে। এখানে ব্যালেন্সটা হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আনসার হবে নেট মুনাফা 1 লক্ষ টাকা। আশা করি ক্লিয়ার। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কোনো যদি সমস্যা থাকে আবার বলো, আমি আবার বুঝাই দেব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ সম্পদের পরিমাণ 1,50,000 টাকা এবং প্রারম্ভিক দায়ের পরিমাণ 60,000 টাকা, সমাপনী সম্পত্তির পরিমাণ হচ্ছে 2,40,000 টাকা এবং সমাপনী দায়ের পরিমাণ হচ্ছে 92,000 টাকা। প্রশ্নে বলা হয়েছে যে উত্তোলন মাসিক হচ্ছে 3,500 টাকা, নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত। তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে প্রারম্ভিক সম্পত্তি বাহির করে নেব, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করে নেব সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিয়ে, এবং সমাপনী মূলধন বের করে নেব সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিয়ে। এটা পাওয়া গেল প্রারম্ভিক মূলধন, আর এটা পাওয়া গেল সমাপনী মূলধন। আর আমরা শর্টকাট ওয়েতে আগাবো, প্রারম্ভিক মূলধন বামে চিন্তা করব, এরপরে হচ্ছে সমাপনী মূলধন আমরা ডান দিকে চিন্তা করব, উত্তোলন ডান দিকে চিন্তা করব, এরপরে যদি অতিরিক্ত মূলধন দেওয়া থাকে বাম দিকে চিন্তা করব, যদি পণ্য উত্তোলন দেওয়া থাকে আমরা ডান দিকে চিন্তা করব। এই মানগুলো বসানোর পরে যদি আমাদের সারপ্লাসটা ক্রেডিট দিকের সারপ্লাস হয় অর্থাৎ ডেবিট দিকে বের হয়, ক্রেডিট বড় হলে ব্যালেন্সটা আসবে ডেবিট দিকে, এই জায়গায় বের হবে। তাহলে এখানে আসলে আমরা সেটার নাম বলবো নেট মুনাফা বা নেট প্রফিট, আর এখানে যদি বের হয় তাহলে সেখানে আমরা বলবো নেট লস। কখন লস হবে আমি একটু দেখাই দিচ্ছি। ধরো ডেবিট দিকে 1 লক্ষ টাকা আছে, এই জায়গায় আছে 80,000, তাহলে হিসাব মতো দুই সাইড সমান হওয়ার কথা, তাহলে এই জায়গায় বের হবে 20,000, এখানে বের হলে তখন আমরা সেটাকে বলবো নেট লস। বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। কারো সমস্যা থাকলে এখনো বলো, তাহলে আমি আবার বুঝাই দেব।
দেখো আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নে বলা হলো যে মেডোনা লিমিটেডের আদায়যোগ্য সেবা আয়ের 20,000 টাকা ভুলবশত, প্রশ্নে বলা হলো আদায়যোগ্য সেবা আয়ের, বলছে আদায়যোগ্য সেবা আয়ের 20,000 টাকা ভুলবশত 20,000 টাকা ভুলবশত বাদ পড়ে গেছে, হিসাবের বই থেকে বাদ পড়ে গেছে। বললো এই ভুলের কারণ হিসাবে কি ঘটবে? তাহলে দেখো, আমরা যদি সেবা আয় অন্তর্ভুক্ত করি তাহলে সেবা আয় হবে ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। তো সেবা আয় ক্রেডিট হওয়া মানে আমরা যা জানি সেটা হচ্ছে আয় বৃদ্ধি পায়। তোমরা চিন্তা করো যে আমাদের হিসাব বিজ্ঞানের সূত্র কি বলে, সেটা হচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে যেহেতু সেবা আয় ভুলবশত বাদ পড়ে গেছে, তার মানে সেবা আয়টা ক্রেডিট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা হিসাবের বইতে অন্তর্ভুক্ত করি নাই। যদি হিসাবের বইতে অন্তর্ভুক্ত করতাম তাহলে আনসারটা হতো আয় বেড়েছে। এখন আমরা কিন্তু হিসাবের বইতে অন্তর্ভুক্ত করি নাই, তার মানে কি দাঁড়াচ্ছে? আয় না বেড়ে বরং আয়ের পরিমাণ কমে গেছে। তাহলে আনসার হবে যে 20,000 টাকা আয় কম দেখানো হয়েছে। তাহলে আবার বলছি, যদি বলতো যে হিসাবের বইতে সেবা আয় অন্তর্ভুক্ত হয়েছে, যদি বলতো হিসাবের বইতে আয় অন্তর্ভুক্ত হয়েছে, তখন ফলাফল কি হবে? আয় অন্তর্ভুক্ত হওয়ার কারণে কি কি ঘটবে? আয় বাড়বে, মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। দেখো, আয় যদি বাড়ে মুনাফার পরিমাণ বাড়ে না কমে? অবশ্যই মুনাফার পরিমাণ বেড়ে যায়। আয় যখনই বাড়বে তখন মুনাফার পরিমাণ অবশ্যই বাড়বে। আর মুনাফা বাড়া মানে এই মুনাফা গিয়ে আমরা মূলধনের সাথে যোগ করি, কারণ মুনাফার দাবিদার হচ্ছে একমাত্র মালিক। এক মালিকানা কারবারে যদি নিট মুনাফা অর্জিত হয়, যার দাবিদার হচ্ছে একমাত্র মালিক। তো সুতরাং মুনাফা বাড়া মানে মালিকানা সত্ত্বের পরিমাণও বেড়ে যাওয়া। আবার দেখো, মালিকানা সত্ত্ব পরিমাণ বেড়ে যাওয়া মানে এবং মুনাফার পরিমাণ বেড়ে যাওয়ার মানে ইনকাম ট্যাক্স, আয়করের পরিমাণও কিন্তু বেড়ে যাওয়া। এখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে আয় বাড়ে। এখন আয় বাড়ার অর্থ কি? মালিকানা সত্ত্ব বাড়া। আমরা কিন্তু এই বিষয় দুইটাই বেশি জানি, কিন্তু পরীক্ষার অপশনে দেখা যায় যে এই অপশনটাও থাকতে পারে, এই অপশনটাও থাকতে পারে। তাহলে আয়কে হিসাবের বইতে লেখা, আয়কে হিসাবের বইতে লেখার মানে হচ্ছে আয়ের পরিমাণ বেড়ে যাওয়া। আয়কে হিসাবের বইতে লেখার অর্থ হচ্ছে আয়ের পরিমাণ বেড়ে যাওয়া। আর আয় বেড়ে যাওয়া মানে মুনাফার পরিমাণও কি? মুনাফার পরিমাণও বেড়ে যাওয়া। আয় বাড়া মানেই হচ্ছে মুনাফা বাড়া, আর মুনাফা যখনই বাড়বে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে, এবং মুনাফা বাড়লে আয়করের পরিমাণও বাড়বে। কারণ আয়কর দেয়া হয় কিসের উপর? মুনাফা বা আয়ের উপর, মুনাফা বা আয়ের উপর। এখন প্রশ্নে কিন্তু বলে নাই যে সেবা আয় অন্তর্ভুক্ত হলে প্রভাব কি হবে। প্রশ্নে বলল যে সেবা আয় হিসাবের বইতে অন্তর্ভুক্ত করা হয় নাই, তখন প্রভাব কি হবে। তার মানে অন্তর্ভুক্ত হলে প্রভাব যা হবে, অন্তর্ভুক্ত না হলে প্রভাব কি হবে? তার অপোজিট, বিপরীত প্রভাব হবে। তার মানে আয় কম দেখানো হয়েছে, মুনাফা কম দেখানো হয়েছে, মালিকানা সত্ত্ব কম দেখানো হয়েছে, আয়করের পরিমাণ কম দেখানো হয়েছে। তোমাদের এখানে এর সঙ্গে একটু পাশাপাশি বিষয়গুলো আলোচনা করি। যদি খরচ দেখানো হয়, খরচ বাড়ে, খরচ বাড়া মানে বাকি সবগুলো বিষয় কমে যাবে। মনে রাখতে হবে যেটা, আমি কিন্তু এই প্রশ্নের সাথে সঙ্গতি বজায় রেখে অন্যান্য মানে এইখান থেকে অন্য যে কোশ্চেন গুলো আসতে পারে সেইগুলো আলোচনা করছি। সেটা হচ্ছে খরচ যদি বেড়ে যায়, মনে রাখতে হবে তোমার মুনাফা কমে যাবে, মুনাফা কমে যাবে। মুনাফা কমা মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া এবং ইনকাম ট্যাক্সের পরিমাণ কমে যাওয়া। এটা হচ্ছে যদি আমরা খরচ হিসাবের বইতে দেখাই, খরচ হিসাবের বইতে দেখাই, তার মানে খরচ না দেখানো মানে কি? যদি আমরা হিসাবের বইতে না লিখি তার মানে কি? খরচ কম দেখানো। আর যখনই খরচ কম দেখাবো তখন প্রফিটের পরিমাণ কি হবে? বাড়বে। লক্ষ্য করো যে আমরা যদি হিসাবের বইতে খরচ না লিখি তার মানে খরচের পরিমাণ কম লিখছি বা লিখি নাই। খরচ যত কম লেখা হবে মুনাফার পরিমাণ কি হবে? তত বাড়বে। এবং খরচ যত বেশি দেখানো হবে মুনাফার পরিমাণ তত কমবে। তার মানে খরচ কমলে মুনাফা বাড়বে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে এবং ইনকাম ট্যাক্সের পরিমাণও বেড়ে যাবে। তাহলে এখানে দেখো সম্পর্কটা, রিলেশনটা কিন্তু বিপরীত। দ্যাট মিনস হচ্ছে খরচ বাড়লে বাকি সবগুলো কমবে এবং খরচের পরিমাণ যদি কমে যায় বাকি সবগুলো বাড়বে। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বর চিন্তা করি, সেটা হচ্ছে আয়।
আয়ের ক্ষেত্রে হবে আয় যদি ক্রেডিট হয় তাহলে আমাদের আনসারটা হবে আয় বেড়েছে, অর্থাৎ আয় যদি আমরা হিসাবের বইতে লিখি, হিসাবের বইতে লেখার অর্থ হচ্ছে আয় বেড়েছে। আয় বাড়া মানে দেখো তোমরাই বলো মুনাফা বাড়বে না কমবে? অবশ্যই মুনাফার পরিমাণ বাড়বে। আয় যত বাড়বে মুনাফার পরিমাণ তত বাড়বে। আবার যদি মুনাফা বাড়ে তাহলে মুনাফাটা অবশ্যই মুনাফার দাবিদার কে? মুনাফার দাবিদার হচ্ছে মালিক, তাহলে মালিকের মূলধনের পরিমাণও বেড়ে যাবে, যার কারণে ওনার্স ইকুইটি ইনক্রিজ, এবং এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের পরিমাণও হবে ইনক্রিজ। অনুরূপভাবে আয় যদি আমরা হিসাবের বইতে না লিখি তাহলে আয়ের পরিমাণ কমে যাবে, মুনাফার পরিমাণ কমে যাবে, ওনার্স ইকুইটির পরিমাণ কমে যাবে এবং ইনকাম ট্যাক্সের পরিমাণও কমে যাবে। তাহলে আমরা অ্যাজ এ সামারি কি মনে রাখবো? যে খরচের পরিমাণ যত বাড়বে বাকি সবগুলোর পরিমাণ তত কমে যাবে, এবং খরচ যত কম দেখানো হবে বাকিগুলো বেশি দেখানো হবে। আয় যদি বেশি দেখানো হয় সবগুলো বেশি দেখানো হবে, এবং আয় কম দেখানো হলে বাকি সবগুলোর পরিমাণ কম দেখানো হবে। তো আমাদের প্রশ্নটা ছিল সেবা আয় ভুলবশত হিসাবের বই থেকে বাদ পড়ে গেছে। তাহলে সেবা আয় বাদ পড়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা সেবা আয় হিসাবের বইতে লিখি নাই। তাহলে হিসাবের বইতে না লেখার অর্থ হচ্ছে আয়ের পরিমাণ কম দেখানো হয়েছে, তার মানে আনসার হবে আয়ের পরিমাণ কম দেখানো হয়েছে। তোমাদের কোনো কোশ্চিন থাকলে কমেন্টে জানাই দাও, তাহলে আমি আবার আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে বলো। আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। প্রশ্নটা হচ্ছে 1 জানুয়ারি 2000 তারিখে 1/1/2000 তারিখে জমাকৃত মুনাফা হিসাবের জের, আমি সংক্ষেপে লিখছি, মুনাফা হিসাবের জের হচ্ছে 63,000 টাকা, এবং বলছে যে নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 12,000 টাকা। এখানে বললো সমাপনী দাখিলা কি হবে? সমাপনী দাখিলা কি হবে? প্রশ্নটা আমি আবার বলছি, সেটা হচ্ছে যে 1/1/2000 তারিখে জমাকৃত মুনাফার জের 63,000 টাকা এবং নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 12,000 টাকা। সমাপনী দাখিলা কি হবে? সমাপনী দাখিলা থেকে প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমি এখন সমাপনী দাখিলার একদম ডিটেইলস আলোচনা করব। প্রশ্ন হচ্ছে সমাপনী দাখিলা কি? সমাপনী দাখিলা হচ্ছে যে দাখিলার মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাব সমূহ বন্ধ করা হয়, অস্থায়ী বা নামিক হিসাব সমূহ বন্ধ করা হয়, তাকে বলা হয় সমাপনী দাখিলা। বিষয়টা আবার ক্লিয়ার করছি আমি, যে সমাপনী দাখিলা কি। ফার্স্ট কোশ্চিন হচ্ছে যে সমাপনী দাখিলাটা কি। সমাপনী দাখিলা হচ্ছে যে দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে বা সময়কাল বা হিসাবকাল ধারণা অনুযায়ী অস্থায়ী বা নামিক হিসাব সমূহ বন্ধ করে দেওয়া হয়, তাকে বলা হয় সমাপনী দাখিলা। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অস্থায়ী বা নামিক হিসাব কি? অস্থায়ী বা নামিক হিসাব হচ্ছে, নামিক মানে হচ্ছে আয় ব্যয় উত্তোলন। আমরা আয় খরচ এবং উত্তোলন চিন্তা করি, আয় খরচ এবং উত্তোলন। তাহলে নামিক হিসাব হচ্ছে আয় এবং খরচ, আর অস্থায়ী হিসাব বলতে আয় খরচ এবং উত্তোলন। কোম্পানির ক্ষেত্রে আমরা লভ্যাংশকে বুঝবো, কোম্পানির ক্ষেত্রে এখানে লভ্যাংশ ইনক্লুড হবে। এখন এটা হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব, এই হিসাবগুলো। তাহলে আমাদের শর্ত কি? সমাপনী দাখিলা হচ্ছে শুধুমাত্র কোন কোন হিসাবের জন্য হবে? অস্থায়ী বা নামিক হিসাবের জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার এই ধরনের কোশ্চিন আসছে যে নিম্নের কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা হবে না। নিম্নের, কোশ্চিনটা ভালো করে শোনো, নিম্নের
আমি অপশন বলতেছি। এ নাম্বার আসবাবপত্র। কোশ্চিনটা হচ্ছে যে নিম্নের কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা হবে না? সমাপনী দাখিলা হবে না। এ নাম্বার হচ্ছে আসবাবপত্র, বি নাম্বার হচ্ছে বেতন, সি নাম্বার হচ্ছে ভাড়া, ডি নাম্বার হচ্ছে কমিশন। তোমরা একটু দ্রুত কমেন্টে আনসার করো যে এটার কোনটা আনসার হওয়া উচিত। এটা হচ্ছে তোমাদের জন্য কোশ্চিন, যে নিম্নের কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা হবে না বা দিতে হবে না। আরেকটু খেয়াল করো, আমি কিন্তু বলছি যে সমাপনী দাখিলা হয় কিসের কিসের। ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমাপনী দাখিলা হয় কিসের আর হয় না কিসের। সমাপনী দাখিলা হয় হচ্ছে আয়, খরচ এবং উত্তোলনের। কিসের কিসের হয়? আয়, খরচ এবং উত্তোলনের। এই আয় এবং খরচ প্লাস মাইনাস করলে হবে নিট লাভ অথবা নিট ক্ষতি। তার মানে আমরা বলতে পারি আয়, খরচ, উত্তোলন, নিট লাভ এবং নিট ক্ষতি, এইগুলোর সমাপনী দাখিলা হয়। নিট লাভ, নিট ক্ষতি। তোমাদের কাছে খাতা কলম থাকলে অবশ্যই লিখে নেবে বিষয়গুলো। প্রথম কোশ্চিন হচ্ছে সমাপনী দাখিলা হয় কিসের কিসের। কিসের কিসের হয়? আয়, খরচ, উত্তোলন, নিট লাভ, নিট ক্ষতি। এই হিসাবগুলো বাদে যত হিসাব আছে সেগুলোর কোনো সমাপনী দাখিলা হয় না। এখান থেকেই কোশ্চিন দুই ভাবে আসতে পারে, যে কোনটার সমাপনী দাখিলা হয় এবং কোনটার সমাপনী দাখিলা হয় না। যেমন এই প্রশ্নটার আনসার করো তোমরা, যে কোনটির সমাপনী দাখিলা হয় না। কোনটির সমাপনী দাখিলা হয় না? তোমরা এখানে খেয়াল করো কিসের কিসের হয়? আয়, খরচ, উত্তোলন, নিট লাভ, নিট ক্ষতি। তাহলে তোমরা আনসার করো যে এখানে সমাপনী দাখিলা কোনটার হবে না। কোনটার হবে না? তাহলে দেখো, দ্রুত কমেন্ট করো সমাপনী দাখিলা হবে না কোনটার। কোশ্চিন হচ্ছে তোমাদের জন্য এটা কোশ্চিন, সমাপনী দাখিলা হবে না। যারা শোনো নাই এখন পর্যন্ত তারা একটু খেয়াল করো। আমি বলছি সমাপনী দাখিলা হয় কিসের কিসের। প্রথম প্রশ্ন হচ্ছে যে সমাপনী দাখিলা কি? সময়কাল বা হিসাবকাল শেষে, সময়কাল বা হিসাবকাল ধারণা অনুযায়ী যে সমস্ত বিষয় বা যে সমস্ত হিসাব বন্ধ করে দিতে হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। শর্ত হচ্ছে সমাপনী দাখিলা হওয়ার, সেটা হচ্ছে আয়, খরচ, উত্তোলন, নিট লাভ, নিট ক্ষতি। আয়, খরচ, উত্তোলন, নিট লাভ, নিট ক্ষতি। কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ। তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা যেটা আনসার করবা সেটা হচ্ছে সমাপনী দাখিলা হয় না কোনটির। সমাপনী দাখিলা হয় না কোনটির? দ্রুত আনসার করো। সানজানা বিনতে মাসুদ, কামরুন নাহার কান্তা, আফরোজা আক্তার আখি, মাইশা বিনতে ওয়াহেদ, সবার আনসার হচ্ছে এ। আনসার সঠিক আনসার, কারণ আসবাবপত্র হচ্ছে সম্পত্তিবাচক বা সম্পদবাচক হিসাব। এটা হচ্ছে সম্পদ হিসাব, যার কারণে আমাদের শর্তে কি কি বলা আছে? আয়, খরচ, উত্তোলন, নিট লাভ এবং নিট ক্ষতি। তার মানে সমাপনী দাখিলা হবে হচ্ছে বেতনের, ভাড়ার এবং কমিশনের, আর সমাপনী দাখিলা হবে না হচ্ছে আসবাবপত্রের। তাহলে দ্রুত আর একটা কোশ্চিনের আনসার করো দেখি, যে সমাপনী নিম্নের কোনটির সমাপনী দাখিলা হবে? প্রথম অপশন হচ্ছে উত্তোলন, দ্বিতীয় অপশন হচ্ছে বেতন, তৃতীয় অপশন ভাড়া, চতুর্থ অপশন উপরের সবগুলো এবং লাস্ট অপশন হচ্ছে নান অফ দিস, উপরের কোনটি নয়। তাহলে এবারের কোশ্চিন হলো সমাপনী দাখিলা হয় কোনটির? সমাপনী দাখিলা হয় কোনগুলোর? অপশন এ হচ্ছে উত্তোলন, বি হচ্ছে বেতন, সি হচ্ছে ভাড়া, আর ডি হচ্ছে উপরের সবগুলো। এ, বি, সি, ডি, আর এটা হচ্ছে ই নাম্বার অপশন। তাহলে তোমরা আনসার করবা সেটা হচ্ছে নিম্নের কোনটির সমাপনী দাখিলা হয়। নিম্নের কোনটির সমাপনী দাখিলা হয়? এই কোশ্চিনের আনসার শেষ হয়ে গেছে, এটার আর আনসার করার দরকার নাই। এটার আনসার আসবাবপত্র। এখন তোমরা আনসার করবা যে নিম্নের কোনটির সমাপনী দাখিলা হয়? উত্তোলন, বেতন, ভাড়া, সবগুলো। সাদমান হাফিজ রনি, মাইশা বিনতে ওয়াহেদ, আফরোজা আকি, কামরুন নাহার কান্তা, সবার আনসার ঠিক আছে। আনসার হবে উপরে সবগুলো, কারণ আমাদের শর্ত কি? সমাপনী দাখিলা হয় হচ্ছে আয়, নিট লাভ, খরচ, নিট ক্ষতি এবং উত্তোলনের। এখানে উত্তোলন, বেতন হচ্ছে খরচ, ভাড়া হচ্ছে খরচ, তাহলে আনসার অবশ্যই হবে উপরের সবগুলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সমাপনী দাখিলা কি হবে?
সমাপনী দাখিলা কি হবে? তোমরা জার্নালগুলো মুখস্থ না করে টেকনিক্যালি মনে রাখবা। দেখো, আমাদের সমাপনী দাখিলার প্রথম ও প্রধান শর্ত হচ্ছে যে হিসাবের বইতে সমাপনী দাখিলার মাধ্যমে এই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তোমরা বলো তো আয়ের ভিত্তি কি? বলো দেখি, আয়ের ভিত্তি কি? দেখো, আয়ের ভিত্তি হচ্ছে কিন্তু ক্রেডিট। আয়ের ভিত্তি কি? আয়ের ভিত্তি ক্রেডিট। তার মানে আমরা যদি আয়কে বন্ধ করতে চাই, 1 নাম্বার জাবেদাটা হবে, আয়কে যদি বন্ধ করতে চাই 1 নাম্বার জাবেদা হবে আয় ডেবিট আর আয় সারাংশ ক্রেডিট। আয় সারাংশ বা আয় বিবরণী হচ্ছে ক্রেডিট। ভালো করে বুঝো, আমরা মুখস্থ না করে টেকনিক্যালি মনে রাখবো। আয়ের ভিত্তি কি হয়? আয়ের ভিত্তি ক্রেডিট। আর আমাদের সমাপনী দাখিলার উদ্দেশ্য কি? আয়কে বন্ধ করে দেওয়া। তাহলে যেটাকে ইংরেজিতে আমরা বলি ক্লোজিং এন্ট্রি, এটাকে কি বলা হয় ইংলিশে? ক্লোজিং এন্ট্রি। তাহলে আয়কে যদি বন্ধ করতে চাই, আয় এখানে কি হবে? ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। কারণ আয়ের যেটা, আয়কে আমরা নেট প্রফিটে ট্রান্সফার করি, আয় বিবরণীতে ট্রান্সফার করি, যার কারণে এখানে আয় সারাংশ ক্রেডিট হবে। অর্থাৎ আয় বিবরণী বা আয় সারাংশের মাধ্যমে আয়টাকে আমরা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে কিসের জাবেদা? এটা হচ্ছে আয়কে বন্ধ করার জন্য জাবেদা। কাকে বন্ধ করার জাবেদা? আয়কে বন্ধ করার জাবেদা। এবার আসি 2 নাম্বার। 2 নাম্বার শর্ত কি? খরচকে বন্ধ করব। তাহলে খরচের ভিত্তি হচ্ছে ডেবিট। তাহলে বন্ধ করতে গেলে কি হবে? খরচের ভিত্তি হচ্ছে ডেবিট। তাহলে খরচকে বন্ধ করতে গেলে খরচ অবশ্যই হবে ক্রেডিট। আমি আবার লিখে দিচ্ছি কাকে কাকে বন্ধ করব। আয়, আয়ের ভিত্তি ক্রেডিট। এবার আমরা কাকে বন্ধ করব? খরচ। খরচের ভিত্তি হচ্ছে ডেবিট। এরপরে আয় থেকে খরচ প্লাস মাইনাস করলে আমরা নেট লাভ পাবো অথবা আমরা নেট ক্ষতি পাবো। আয়ের পরিমাণ বেশি হলে লাভ পাবো, খরচের পরিমাণ বেশি হলে ক্ষতি পাবো। লাভের ভিত্তি হচ্ছে ক্রেডিট আর নেট ক্ষতির ভিত্তি হচ্ছে ডেবিট। ফাইনালি আমরা ক্লোজ করব হচ্ছে উত্তোলন। উত্তোলন অথবা লভ্যাংশ। উত্তোলনের ভিত্তি হচ্ছে ডেবিট। তাহলে আমরা দেখো, আয়কে বন্ধ করতে গেলে আয়কে কি করলাম? আয়ের ভিত্তি ক্রেডিট, এটাকে ডেবিট করে বন্ধ করে দিলাম। এবার কাকে বন্ধ করব? খরচ। খরচের ভিত্তি কি? ডেবিট। তাহলে খরচ এখন কি হবে? ক্রেডিট। তাহলে জাবেদা হচ্ছে আয় সারাংশ ডেবিট, আর যত খরচ আছে খরচগুলো হবে ক্রেডিট। এখন দেখো, এই আয় সারাংশ এবং এই আয় সারাংশর আমরা মাইনাস করব। মাইনাস করে যদি প্লাস ব্যালেন্স আসে তাহলে সেটা নেট প্রফিট। তার মানে যদি নেট লাভ হয় তখন জাবেদাটা হবে আয় সারাংশ ডেবিট। তোমরা লক্ষ্য করো, আমি লিখে দিয়েছি এখানে যে নেট লাভের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তাহলে আমি যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে সেটাকে কি করতে হবে? ডেবিট, আয় সারাংশ ডেবিট। এবং বলো দেখি, নেট লাভ যদি হয় মূলধনের পরিমাণ বাড়ে না কমে? এমডি ফিরোজ কবির, ভাইয়া লাইটিং এর সমস্যা হচ্ছে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আজকে হচ্ছে প্রথম ক্লাস। নেক্সট ডে থেকে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে তোমাদেরকে এতটুকু এনশিওর করি যে ক্লাস এখন থেকে রেগুলার হবে। দেখো, নেট লাভ হলে মূলধনের পরিমাণ বাড়ে। নেট লাভ হলে মূলধনের পরিমাণ বাড়ে, মূলধন হবে ক্রেডিট। তোমরা একটু রেসপন্স করো। রেসপন্স না করলে আমি আসলে বুঝতে পারবো না যে তোমরা লেকচার বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না। তাহলে আবার বলতেছি, দেখো, নেট লাভের ভিত্তি হচ্ছে ক্রেডিট। তাহলে যেহেতু নেট লাভের ভিত্তি ক্রেডিট, আমরা এটাকে ক্লোজ করব আয় বিবরণী বা আয় সারাংশের মাধ্যমে, অর্থাৎ মূলধন হিসাবে ট্রান্সফার করব। তাহলে নেট লাভের কারণে মূলধনের পরিমাণ কিন্তু বেড়ে যায়, নেট লাভের কারণে মূলধন বাড়ে, আর আমরা জানি মূলধন বাড়লে সেটা হয় ক্রেডিট। তাহলে নেট ক্ষতির ভিত্তি হচ্ছে ডেবিট। তাহলে এই জায়গায় আয় সারাংশ হবে ক্রেডিট, আয় সারাংশ হবে ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব হবে ডেবিট। কারণ নেট ক্ষতির দ্বারা মূলধনের পরিমাণ কমে যায়। আমরা জানি মূলধন বাড়লে হয় ক্রেডিট এবং মূলধন কমলে হয় ডেবিট, যার কারণে ক্ষতি হলে আমরা মূলধনকে কি করব? ডেবিট করে দেব। তাহলে আমাদের দেখো, শর্ত অনুযায়ী কয়টা বিষয়ের সমাপনী দাখিলা হয়? আয়ের সমাপনী দাবেদা শিখলাম। কোশ্চিনে কিভাবে আসতে পারে সেটা হচ্ছে যে উপভাড়া হিসাবের সমাপনী দাখিলা কি হবে? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও। উপভাড়া এইটার সমাপনী দাখিলা কি হবে? উপভাড়া 10,000 টাকা, এর সমাপনী দাখিলা কি হবে? দ্রুত কমেন্ট করে জানাও।
সাদমান হাফিজ রনি, আয় সারাংশ ডেবিট, তাই সারাংশ হয়ে গেছে, আয় সারাংশ ডেবিট, উপভরা হিসাব ক্রেডিট, গুড আনসার, 100% কারেক্ট। উপভরা হচ্ছে আয়, উপভরা হচ্ছে আয়, সুতরাং আয়কে বন্ধ করার জন্য জাবেদা কি হবে? আয় ডেবিট, অর্থাৎ উপভরা ডেবিট হবে, আয় সারাংশ ক্রেডিট হবে। তাহলে যদি বলে বেতন, বেতন 5,000 টাকা, দ্রুত কমেন্ট করে জানাও বেতন 5,000 টাকা, এর জাবেদা কি হবে? সমাপনী জাবেদা কি হবে? বেতন 5,000 টাকা। এমডি ফিরোজ কবির ভাইয়া জানতে চেয়েছে যে আপনার ক্লাস ভালো লাগছে, পরবর্তী ক্লাস কবে হবে? ক্লাস ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই হবে, গ্রুপে আপডেট দেয়া হবে, রুহানিজ অ্যাকাউন্টিং পেজে প্রতিনিয়ত আপডেট দেয়া হবে। দ্রুত একটু বলো যে বেতন, বেতন এটার সমাপনী জাবেদা কি হবে, সমাপনী দাখিলা কি হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, বেতন হচ্ছে খরচ, তাহলে খরচের জাবেদা কি হবে? আয় সারাংশ ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের প্রথম জাবেদাটা ছিল 10,000 টাকার, পরেরটা 5,000, তাহলে 10,000 থেকে 5,000 বাদ দিলে আমাদের কিন্তু প্লাস 5,000, দ্যাট মিনস নিট লাভের পরিমাণ হচ্ছে 5,000। ফাইনালি জাবেদাটা হবে আয় সারাংশ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, 10,000 থেকে 5,000 বিয়োগ দিয়ে হবে। এবং 4 নাম্বার জার্নালটা হচ্ছে উত্তোলনের জন্য। উত্তোলনের ভিত্তি কি বলো দেখি? উত্তোলনের ভিত্তি হচ্ছে ডেবিট, উত্তোলনের ভিত্তি কি? ডেবিট। তাহলে উত্তোলনের ভিত্তি যেহেতু ডেবিট, সমাপনী জাবেদা হবে উত্তোলন ক্রেডিট, আর মূলধন হিসাব হবে ডেবিট, কারণ উত্তোলনের দ্বারা মালিকের মূলধনের পরিমাণ কমে যায়, উত্তোলনের দ্বারা মূলধনের পরিমাণ কি হয়? কমে যায়, এবং উত্তোলনের ভিত্তি হচ্ছে ডেবিট, যার কারণে এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব, যার কারণে এটা উত্তোলনটা এটা হবে এখানে ক্রেডিট, মূলধন হিসাব হবে ডেবিট। এই হচ্ছে আমাদের সমাপনী দাখিলা। আমি শুরুতেই বলেছি সমাপনী দাখিলা হয় 4টা বিষয়ের, কয়টা? 4টা বা 5টা বিষয়ের। একটা হচ্ছে আয়, খরচ, নিট লাভ বা নিট ক্ষতি, এবং উত্তোলনের পরিমাণ। এখানে আরেকটু ঝামেলা আছে, লক্ষ্য করো যে আমরা যদি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি তখন কি হবে। দেখো এই যে নিট লাভ এবং আয় এবং ব্যয়ের যে জেটটা নিট লাভ বা নিট ক্ষতি, তাহলে নিট লাভ বা নিট ক্ষতি যেটা বের হয়, চিন্তা করো আমরা কিন্তু নিট লাভ বা নিট ক্ষতিকে মূলধনে স্থানান্তর করি না। কোথায় স্থানান্তর করি? জমাকৃত মুনাফা বিবরণীতে। কোথায় স্থানান্তর করি? জমাকৃত মুনাফা বিবরণী। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পয়েন্ট টু বি নোটেড, খুবই 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 গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা এক মালিকানা কারবারের নিট লাভ বা নিট ক্ষতিকে কোথায় ট্রান্সফার করি? অবশ্যই মূলধনে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোথায় ট্রান্সফার করি? এটা হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণী, যেটার আধুনিক নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। তাহলে নিট লাভ বা নিট ক্ষতিকে আমরা কোথায় স্থানান্তর করি? জমাকৃত মুনাফা বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে প্লাস মাইনাস করে যেটা নিট লাভ হবে, এখানে আমরা মূলধনে ট্রান্সফার করব না, মূলধনে ট্রান্সফার না করে কোথায় ট্রান্সফার করব? জমাকৃত মুনাফা বিবরণীতে। তাহলে এখানে লিখবো হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণী। ক্লিয়ার? এবার দেখো, উত্তোলন হচ্ছে এক মালিকানা কারবারে বলা হয়, কিন্তু কোম্পানির ক্ষেত্রে বলা হয় লভ্যাংশ। তাহলে লভ্যাংশ কোথায় যাবে? তাহলে লভ্যাংশ ভিত্তি ডেবিট, এখানে হবে ক্রেডিট, আর এখানে হবে জমাকৃত মুনাফা হবে ডেবিট। তার মানে আমরা মূলধন হিসাবে ট্রান্সফার করব না, ট্রান্সফার করব কোথায়? জমাকৃত মুনাফা বিবরণীতে। সাফি ওটিয়ার বাইন্ড ভাইয়া, বাই যাচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বাই দেন একটা প্লিজ। ওকে, বাই বাই।
তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি কোম্পানির অঙ্ক হয় তাহলে সেখানে আয় সারাংশ মূলধন না হয়ে হবে জমাকৃত মুনাফা। তাহলে আমরা এখন আমাদের কোশ্চিনে আসি। ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু জাস্ট একটা কোশ্চিনে আছি, একটা কোশ্চিনের ব্যাখ্যা দিতে গিয়া কত আলাপ আলোচনা, কত কথা বলতে হচ্ছে। আসলে এইভাবে না বুঝলেও সমস্যা, মুখস্থ করে পার পাওয়া যাবে না। এখানে দেখো যে এক এক আমরা এখন কোশ্চিনটাতে ফেরত আসলাম। যে 1/1/2000 তারিখে জমাকৃত মুনাফার যে 63,000 টাকা, নেট ক্ষতি হচ্ছে 12,000 টাকা, সমাপনী দাখিলা কি হবে? তাহলে অবশ্যই আর বুঝতে বাকি নাই। প্রথমে লক্ষ্য করো যে আমাদের জাবেদা কিসের হবে। দেখো আমি বলছি কিসের কিসের, আয় খরচ, এরপরে বলছি হচ্ছে নিট লাভ, নিট লাভ, এরপরে বলছি নিট ক্ষতি, এরপরে বলছি হচ্ছে উত্তোলন অথবা লভ্যাংশ। এই বিষয়গুলোর সমাপনী দাখিলা হয়। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের প্রশ্নে লক্ষ্য করো, জমাকৃত মুনাফা আছে 63,000। ভাইয়া বলো তো যে এই যে আমাদের যে শর্তটা আছে, এই শর্তে জমাকৃত মুনাফার কথা বলা আছে কিনা? অবশ্যই নাই। সুতরাং অপশনে যদি কোনো অপশনে 63,000 পাওয়া যায় তাহলে 63,000 যুক্ত কোনো আনসার আমরা নেব না। ক্লিয়ার? 63,000 যুক্ত 63,000 অপশনে আছে এরকম কোনো আনসার আমরা নেব না। কারণ আমাদের শর্ত হচ্ছে আয় খরচ নিট লাভ নিট ক্ষতি উত্তোলন লভ্যাংশ, আর প্রশ্নে বলছে জমাকৃত মুনাফা 63,000। সবাই ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু জমাকৃত মুনাফা শর্তে নাই। সুতরাং জমাকৃত মুনাফার এই অংশটার জন্য কোনো জাবেদা হবে না। তাহলে পরের অংশটা হচ্ছে নিট ক্ষতি 12,000 টাকা। তাহলে এই দেখো এখানে নিট ক্ষতি কিন্তু শর্তে আছে। একটু লক্ষ্য করো নিট ক্ষতির জন্য জাবেদা কি হয়। আমরা জানি নিট ক্ষতির ভিত্তি হচ্ছে ডেবিট, এই ক্ষেত্রে আয় সারাংশ হবে ক্রেডিট এবং মূলধন হিসাব হবে ডেবিট। তার মানে জাবেদা হবে মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট 12,000 টাকা। কিন্তু প্রশ্নে একটা ঝামেলা করে ফেলছে, সেটা হচ্ছে বলছে যে জমাকৃত মুনাফার জের। ভাইয়া একটু মনে করো, জমাকৃত মুনাফার জের এটা আমরা কোন কোম্পানির ক্ষেত্রে পাবো? এক মালিকানা কারবারের ক্ষেত্রে নাকি কোম্পানির ক্ষেত্রে? অবশ্যই কোম্পানির ক্ষেত্রে। তার মানে প্রশ্নটা এক মালিকানা কারবারের না, প্রশ্নটা হচ্ছে কোম্পানির প্রশ্ন, যার কারণে আনসার হবে জমাকৃত মুনাফা ডেবিট এবং আয় সারাংশ হিসাব ক্রেডিট। তাহলে আনসার হবে কি? জমাকৃত মুনাফা ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। তোমরা ফাইনাল আনসারটা একটু কমেন্ট বক্সে জানাই দাও এবং বুঝতে পারছো কিনা সেটা একটু নিশ্চিত করো। বুঝতে না পারলে আমি প্রয়োজনে আবার বুঝাই দেব। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিনে বলছে যে 1998 সালে 3 বছরের জন্য 3600 টাকার বীমা পলিসি। 1998 সালে 3 বছরের জন্য 3,600 টাকা বীমা পলিসি। বীমা পলিসি ক্রয় করা হয় বা ডেবিট করা হয় এবং অগ্রিম প্রদত্ত বীমাকে ডেবিট করা হয়। বলছে 99 সালে ধরা পড়ে 98 সালে বীমা সম্পর্কে কোনো দাখিলা দেওয়া হয় নাই এবং 1998 সালের নিট আয় 1,000 টাকা বেশি দেখানো হয়েছে। বলছে যে বীমা পলিসিটি
কোন তারিখে ক্রয় করা হয়েছিল? বীমা পলিসিটি কোন তারিখে, আমি সব কথা লিখছি না, কোন তারিখে ক্রয় করা হয়েছিল? প্রশ্নটা আমি আবার বলতেছি যে 1998 সালে 3 বছরের জন্য 3600 টাকার বীমা পলিসি ক্রয় করা হয় এবং 98 সালের নিটায় 1000 টাকা বেশি দেখানো হয়েছে। কোন তারিখে বীমা পলিসিটি ক্রয় করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এইটা আসে এবং আরেকভাবে আসে, সেটা হচ্ছে 1998 সালে 10% হারে 60,000 টাকা বিনিয়োগ করা হয় 8 বছরের জন্য। 8 বছরের জন্য 3500 টাকা সুদ ধরা হয়েছিল। বিনিয়োগটি কত তারিখে করা হয়েছিল? বিনিয়োগ কত তারিখে করা হয়েছিল? এই দুইটা প্রশ্ন পরীক্ষায় আসছে ইউনিভার্সিটি কোশ্চিনে। দুইটা দুই ধরনের প্রশ্ন, একটু খেয়াল করো, মনে হবে একই রকমের কিন্তু দুইটা দুই ধরনের প্রশ্ন আমাদের। তবে দুইটাতেই কি বের করতে হবে যে তারিখ, কত তারিখে ক্রয় করা হয়েছিল। পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, একজন কমেন্ট করছে, ভাইয়া ক্যামেরার পিছনের মানুষদেরকে সবার সাথে পরিচয় করায় দিন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট, দুইজন স্টুডেন্ট। একজন হচ্ছে শোভন সিদ্দিকী আর একজন হচ্ছে মিথুন। শোভন সিদ্দিকী অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর মিথুন হচ্ছে অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের কারণেই আজকে এই প্রচেষ্টা। এবং আচ্ছা, লক্ষ্য করো, এখন আমরা কোশ্চিনে আসি যে বিনিয়োগটা করা হয়েছে বীমা 3 বছরের জন্য 3600 টাকা। দুইটার পার্থক্য ভালো করে বুঝবা। এটা হচ্ছে বীমা হচ্ছে 3600 টাকা, সুদের হার নাই। কয় বছরের জন্য? 3 বছরের জন্য 1000 টাকা বেশি দেখানো হয়েছে। ঠিক একই ফরম্যাটে আমরা সাজাই। এটা হচ্ছে 60,000 টাকা, সুদের হার 10%, 8 বছরের জন্য, 8 বছরের জন্য, এবং বেশি দেখানো হয়েছিল 3500 টাকা। তারিখ কত? প্রথম পার্থক্য হচ্ছে যেটা, এখানে দেখো সুদের হার আছে, এখানে কিন্তু সুদের হার নাই। তাহলে প্রথম প্রশ্নে সুদের হার নাই, কিন্তু দ্বিতীয় প্রশ্নে সুদের হার আছে। তাহলে যেহেতু সুদের হার নাই, মনে রাখতে হবে এই 3 বছরের কাজ করতে হবে। আর যেখানে সুদের হার আছে, সুদের হার মানেই আমরা বুঝি এটা হচ্ছে বাৎসরিক সুদের হার, অর্থাৎ 1 বছরের সুদের হার হচ্ছে 10%। সুতরাং এখানে আমরা 8 বছরের কাজ করব না। পার্থক্য আবার ভালো করে বুঝো। একটাতে বলছে যে 3600 টাকা 3 বছরের জন্য, আরেকটা বলছে 60,000 টাকা 8 বছরের জন্য, সুদের হার 10%। 8 বছরের জন্য সুদের হার 10%। এখানকার মূল বিষয় হচ্ছে যখন সুদের হার দেয়া আছে তখন 8 বছরের কাজ হবে না, কিন্তু আগের কোশ্চেনটায় দেখো সুদের হার দেওয়া নাই। যেহেতু সুদের হার দেয়া নাই, সুতরাং 3 বছরের কাজ হবে। তাহলে লক্ষ্য করো যে 3 বছরে কত টাকা? 3603 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 বছরে 1200 টাকা। 1 বছরে কত টাকা? 1200 টাকা। তাহলে 1 বছরে যদি 1200 টাকা হয়, তাহলে 1 মাসে কত হবে? 100 টাকা। এবার একটু চিন্তা করো, 1 মাসে যদি 100 টাকা হয়, তাহলে কত মাসে 1000 টাকা বেশি দেখানো হলো? তাহলে 1 মাসে 100, 2 মাসে 200, 3 মাসে 300, এইভাবে 10 মাসে কত হবে? 1000। আমরা দ্রুত বের করব যেভাবে, 1000কে আমরা 100 দ্বারা ভাগ করব, সুতরাং 10 মাস। আনসার হবে 10 মাস। তাহলে এই 10 মাসটা আমরা ক্যালকুলেশন করব হচ্ছে ডিসেম্বর থেকে উল্টা দিকে। ডিসেম্বর থেকে উল্টা দিকে, এই উল্টা দিকে যদি আমরা 10 মাস কাউন্ট করতে যাই, সেখানেও আমাদের কিছু টাইম নষ্ট হবে। তো আমরা এই বোকামো করব না,
আমরা দেখবো যে 12 মাস মিল করতে আর কয় মাস লাগে, আরো 2 মাস লাগে। এই 2 মাসটাকে আমরা বাদ দিয়ে দেবো, শুরুর দিক থেকে 2 মাসকে বাদ দেবো, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি বাদ। দ্যাট মিনস আনসার হবে মার্চের 1 তারিখ। আনসার হবে মার্চের 1 তারিখ। আবার পার্থক্য ধরাই দিচ্ছি, দুইটা কোশ্চেনের মূল পার্থক্য হলো একটাতে এখানে বছর আছে, পার্সেন্টেজ নাই। এখানে বছরও আছে, পার্সেন্টেজও আছে। যখন পার্সেন্টেজ থাকবে না তখন বছরের কাজ হবে, আর যখন পার্সেন্টেজ থাকবে তখন বছরটার কাজ হবে না। তাহলে আমরা পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেন দেখো, বলছে যে 60,000 টাকা 10 বছরের জন্য, না 10% সুদে। তাহলে 60,000-এর 10% হচ্ছে 6,000 টাকা। এখন চিন্তা করো, এই পার্সেন্ট মানে 12 মাস ইন্ডিকেট করে, তাহলে 12 মাসে 6,000, 1 মাসে হচ্ছে 500 টাকা। তাহলে এখানে 12 মাস 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 মাসে 500। 1 মাসে 500 হলে কয় মাসে 3500? 1 মাসে 500 হলে কত মাসে 3500 হবে? সবাই একটু কমেন্ট করে জানাও যে 1 মাসে 500 হলে কত মাসে 3500 হবে। দ্রুত যারা লাইভটা দেখছো একটু শেয়ার করো, বিশেষ করে যারা এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে মেনশন করো। একটু দ্রুত কমেন্ট করো, 1 মাসে যদি 500 হয় কত মাসে 3500 টাকা হবে? ইশতিয়া, ইস্যু, মোসাম্মদ, শামিমা, সীমা 7 মাস। আনসার 100% কারেক্ট। তাহলে 1 মাসে যদি 500 হয় কত মাসে 3500 হবে? আমরা এইভাবে কাউন্ট করব, 3500 ভাগ 500, দ্যাট মিনস 7 মান্থস। তার মানে আনসার হবে 7 মাস। আমরা একইভাবে ডিসেম্বর থেকে উল্টা দিকে কাউন্ট করব, ডিসেম্বর থেকে উল্টা দিকে কাউন্ট করব। এই উল্টা দিকে কাউন্ট করতে টাইম ওয়েস্ট হবে, যার কারণে আমরা 12 থেকে যদি 7 মাস বাদ দেই, বাদ দিতে হবে 5টা মাস। 12 মিল করার জন্য কত মাস বাদ দিতে হবে? 5 মাস। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস বাদ দিলে আনসার হবে জুনের 1 তারিখ। আনসার হবে জুনের 1 তারিখ। আশিকুর রহমান আশিক কোশ্চিনটা আবার বলতে বলছে। কোশ্চিনটা হচ্ছে 98 সালে 10% হারে 50,000 টাকা বিনিয়োগ করা হয় 8 বছরের জন্য এবং বিনিয়োগের সুদ 3500 টাকা। বিনিয়োগটি কত তারিখে করা হয়েছিল? 98 সালে 10% হারে 60,000 টাকা বিনিয়োগ করা হয় 8 বছরের জন্য, 3500 টাকা সুদ, কত তারিখে বিনিয়োগটি করা হয়েছিল? তাহলে আনসার হবে কত তারিখ? জুনের 1 তারিখ। আবার বলছি যে এখানে 8 বছর দিয়ে ভাগ হবে না, 8 বছরের কোনো কাজ নাই, কারণ এখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ মানে 1 বছরের সুদ বের হবে। 60,000-এর 10% হচ্ছে 6,000। তাহলে 12 মাসে 6,000 হলে 1 মাসে 500। 1 মাসে 500 হলে কত মাসে 3500? 7 মাস। তাহলে আমরা 12 মাস থেকে 7 মাসকে আমরা বাদ দিলে বাদ দিতে হবে আমাদের 5 মাস। তাহলে 5টা মাস গুণে বাদ দেবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন।
তাহলে একটা কোশ্চিন দ্রুত সলভ করে ফেলো দেখি। 12% হারে 50,000 টাকা বিনিয়োগ করা হয় 10 বছরের জন্য। সুদের পরিমাণ 3500 টাকা। তারিখটা নির্ণয় করতে হবে, কত তারিখে বিনিয়োগটি করা হয়েছিল। দ্রুত আনসার করো। আনসার কি হবে? 12% হারে 50,000 টাকা বিনিয়োগ করা হয় 10 বছরের জন্য, সুদের পরিমাণ 3500 টাকা, বিনিয়োগটি কত তারিখে করা হয়েছিল? দ্রুত আনসার করো, তারিখ কত হবে? আচ্ছা, আমি করে দিচ্ছি। 50,000-এর 12% পার্সেন্ট থাকার কারণে বছরটার কাজ হবে না। 50,000-এর 12% হচ্ছে 6,000। এটা মানে 12 মাসের সুদ ইন্ডিকেট করে। তাহলে 12 মাসে 6,000 হলে 1 মাসে 500, 1 মাসে 500 হলে কত মাসে 3500? তাহলে আনসার হবে 7 মাস। তাহলে বাদ দিতে হবে আমাদেরকে শুরু থেকে 5 মাস। তাহলে আনসার হবে জুনের 1 তারিখ। আশিকুর রহমান আশিক, জুলাই হবে মনে হচ্ছে। তারপরে হচ্ছে ঈশিতা ইস্যু 7 মাস। 7 মাস ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নে কি বাহির করতে বলছি একটু লক্ষ্য করো যে কত তারিখে। তাহলে আনসার হবে জুনের 1 তারিখ। 12 মাস থেকে 7 মাস বাদ দিতে হবে। 7 মাস বাদ দিলে আমাদেরকে শুরু থেকে বাদ দিতে হবে বেসিক্যালি 5 মাস। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বাদ 5 মাস বাদ দিলে আনসার হবে জুনের 1 তারিখ। ইহসান কবির ইমন, জুনের 1, আনসার 100% কারেক্ট। আচ্ছা, আমরা আজকে লাস্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন। বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 16,000 টাকা। বিক্রয়ের উপর মুনাফার হার 20%। বিক্রয়ের উপর মুনাফার হার 20%। বলছে যে বিক্রয় কত?
তাহলে দেখো এখানে দেয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। কি দেয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু মুনাফার হার কিসের উপর দেওয়া আছে? বিক্রয়ের উপর। তাহলে দেখো যে আমরা সরাসরি কিন্তু 16,000-এর 20% করতে পারবো না, এটাকে কনভার্ট করে পার্সেন্টেজ করতে হবে। এখন যে আমরা কোশ্চেন যখন সলভ করব আমরা আসলে এত সময় পাবো না, কনভার্ট করতে গেলে একটু টাইম লাগবে, আমরা সরাসরি অঙ্কটা করব। এখানে লক্ষ্য করো যে কার উপর মুনাফার হার? বিক্রয়ের উপর। কার উপর? বিক্রয়ের উপর। তাহলে আমরা যদি চিন্তা করি যে বিক্রয়টা 100 আর মুনাফার হার বলছে 20, তাহলে বিক্রয় 100 এবং মুনাফার হার হচ্ছে 20, তাহলে এই 20 যদি বাদ দেই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 টাকা। অর্থাৎ 100 টাকায় মুনাফা হচ্ছে 20 টাকা এবং 100 টাকায় বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে প্রশ্নে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 16,000। তাহলে লক্ষ্য করো যে এখানে বিক্রয় কত? 100। আমরা নিশ্চয়ই এই 16,000-কে 100 দ্বারা ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মান, বাট এই 100 হচ্ছে বিক্রয়ের মান। আবার এই 16,000 ইকুয়াল আমরা 20 এটাও বলতে পারবো না, 16,000 সমান 20 এটাও আমরা মান বসাতে পারবো না, কারণ এটা হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে এটা হচ্ছে কিসের পরিমাণ? বিক্রয়। আর এটা কিসের পরিমাণ? মুনাফা। লক্ষ্য করো এটা বিক্রয়, এটা হচ্ছে মুনাফা, আর এটা হচ্ছে বিক্রিত। এতটুকু বুঝলেই হলো। তাহলে বিক্রিত সমান কত টাকা? 80, আর আমাদের বিক্রিত দেওয়া আছে 16,000। তার মানে আমরা এই সোজায় 16,000 টাকা বসাবো। ভালো করে লক্ষ্য করো, বলছে যে বিক্রয়ের উপর মুনাফার হার, কিন্তু দেয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে এই সরাসরি 16,000-এর উপর 20% করা যাবে না। তাহলে আমরা ধরতে পারি যে বিক্রয় 100, তাহলে মুনাফা হচ্ছে 20, তাহলে বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে বিক্রিত হচ্ছে 80, আর বিক্রিতর মান দেওয়া আছে দেখো 16,000 টাকা। তার মানে 80 সমান হচ্ছে 16,000, আর আমাকে বের করতে বলছে বিক্রয়। তাহলে আমাদের অঙ্কে বিক্রয়ের মান কত? 100। তাহলে 16,000-কে আমরা 80 দ্বারা ভাগ করব, আর বের করব হচ্ছে বিক্রয় 100 দ্বারা গুণ করব। তাহলে আনসার হবে 20,000 টাকা। তো প্রশ্নের অপশনে 20,000 টাকা দেয়া নাই, বলা আছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে কোনোটিই নয়। সিয়াম ইনসানিয়াত স্বপ্নিল, স্যার আপনার ক্লাস এত ভালো লাগে যে সিএসই তে পড়েও আপনার লাইভ ক্লাস দেখছি। ধন্যবাদ ভাইয়া। 19-এ আপনার কাছে অ্যাডমিশন কোচিং এবং 18-তে আইসিটি পড়েছিলাম। আমার মনে আছে তোমাকে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে। আমাদের রুহানিজ অ্যাকাউন্টিং এটা হচ্ছে পেজ। এই পেজটাতে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে যে কবে ক্লাস হবে। আর সবার জন্য একটা ভালো সংবাদ হচ্ছে যে এখন থেকে অনার্স ফার্স্ট ইয়ার H1, H2, H3, H4, দ্যাট মিনস অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের রেগুলার ক্লাস এই রুহানিজ অ্যাকাউন্টিং পেজ থেকে নেওয়া হবে। বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।